নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল ব্রাদার্সে। এবং আজ আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকের গন্তব্য হচ্ছে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ। তো আমরা বেরিয়ে পড়েছি সাঁচি স্তূপের উদ্দেশ্যে, এবং এই সময় হচ্ছে প্রায় 11:30-12টা। তো আমরা প্ল্যান করেছি যে সকালবেলা একটু হালকা কিছু খেয়ে টেয়ে আমরা বেরিয়ে পড়বো, এবং দুপুরটা আমরা ওখানেই ঘোরাফেরা করবো বিকেল বা সন্ধ্যা অবধি, যতক্ষণ আমরা জায়গাটা একটু ঘুরতে না পারি। তো মার্চ মাসের শেষ, বাইরে রোদ উজ্জ্বল, একটা সুন্দর বাতাবরণ, সচ্ছল আকাশ, আর তার সঙ্গে বলতেই হবে সুন্দর রাস্তা। আর আমরা নিরন্তর এগিয়ে চলেছি আমাদের সাঁচি স্তূপের দিকে। আর সাঁচি স্তূপ আপনারা হয়তো অনেকবার দেখেওছেন, কিন্তু আমরা অনেকে কি করি যে নর্মাল ইউজ করি কোনো জিনিস, কিন্তু আমরা সেটাকে খেয়াল করি না আমাদের চোখের সামনে থাকলেও, যে এই সাঁচি স্তূপের যে ছবিটি আছে আমরা নিত্য প্রয়োজনীয় যে আমরা 200 টাকার নোটটি ইউজ করি, সেই নোটে কিন্তু এই সাঁচি স্তূপের একটি ছবি দেওয়া আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন অনেকের মনে আকাঙ্ক্ষাও হয়তো জন্মেছে যে একবার দেখে নিই, তো আপনারা দেখতেই পারেন। এই সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। চারিপাশে এখন গম কাটার সময় হয়ে এসেছে। আপনার দূর থেকে দেখতে পাচ্ছেন যে যে হলুদ হলুদ হয়ে রয়েছে চারিপাশটা, এটা হচ্ছে সব গমের গাছ। মধ্যপ্রদেশে অনেক বেশি গম উৎপাদন করা হয়, এবং চারিপাশে সব গম হয়ে রয়েছে, এবং এগুলো কাটার জন্য এখন রেডি। জাস্ট হারভেস্টার নিয়ে আসবে, যেহেতু বড় বড় এদের জমি ক্ষেত, যে এলাকাটা খুব বড় হয়, তো এরা নর্মালি হাত দিয়ে কাটে না আমাদের পশ্চিমবাংলার মতন। এখানে সবাই হারভেস্টিং মেশিনটাকে ইউজ করে। আরও একবার একটা কথা বলে রাখি, যে এর আগে যারা যারা আমার ব্লগগুলো দেখেছেন, তো সেখানে কিন্তু আমি যে ব্লগ বানাতাম সেগুলো হিন্দিতে বানাতাম। অবশ্য হিন্দি আমার কিন্তু খুব একটা খারাপ নয় আশা করি, কিন্তু পরবর্তীতে এখন এই বাংলায় আজকে হয়তো এই ব্লগটা শুরু করেছি। এর কারণ হলো, মনে মনে এটা ভাবলাম যে আমি তো বাঙালি, আর বাঙালিরাই সব থেকে বেশি কিন্তু ঘুরতে ভালোবাসে। বাঙালিদের মতন ঘুরতে যাওয়ার যে টেক্কা, যদি কোথাও কম্পিটিশন হয় তো কেউ হয়তো জিততে পারবে না। তো আমি ভাবলাম যে ব্লগটাকে এবার আমি বাংলাতেই করব এবার থেকে। তো সেটাই আজকে শুরু করেছি। আপনারা সঙ্গে থাকবেন, আশীর্বাদ দেবেন। যদি কোথাও ভুল হয় তাহলে ক্ষমা করবেন। যেহেতু আমি বেশিরভাগ সময়ই পশ্চিমবাংলার বাইরেই কাটিয়েছি, তাই হয়তো বাংলাটা একটু টান হতে পারে, মানে হিন্দি টান বা এরকম কোনো একটা টান যেটা আমরা বাংলায় বলে থাকি নর্মালি, সেটা হতে পারে। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি এখানে দেখাবো এখানকার যাওয়ার পথগুলো, রাস্তাঘাটটা কেমন, কি কত টাকা টিকিট হতে পারে, ওখানকার ঘোরার জন্য কি কি আছে, এবং চারিপাশটা আমি এক্সপ্লোর করার জন্য চেষ্টা করব। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। চারিপাশে দেখতে পাচ্ছেন এই সুন্দর জঙ্গল, এবং এই সময় শীতের শেষ বলে, যেটাকে আমরা বলি হিন্দিতে পতঝড়, তো সব পাতা পড়ে গেছে, আর বসন্তকাল আসার জন্য আমরা অপেক্ষা করছি। যখনই বসন্তকালটা চলে আসবে, এই পুরো জঙ্গল যে নিজের পাতা ফেলে দিয়েছে বা পড়ে গেছে, সেগুলো সব সবুজ হয়ে উঠবে। তাহলে ভাবুন তো জায়গাটা কত সুন্দর হয়ে উঠবে। সামনে সুন্দর এই ছোট্ট ছোট্ট পাহাড়, আর এই পাহাড়গুলোর গা ঘেঁষে রাস্তাটা দেখুন কি সুন্দর এঁকে বেঁকে এগিয়ে চলেছে। এই যে ল্যান্ডস্কেপগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে।
আমরা পশ্চিমবাংলায় অনেকে মাঠে ধান কাটার পরে বা কোনো ছোট পুকুরের পাশে বা নদীর ধারেই কিন্তু আমরা কিন্তু পিকনিক করতে বেরিয়ে পড়ি, আর সেটা কিন্তু খুব ভালো করে আমরা উপভোগ করি। এই জায়গাটাতে দেখুন তো, যদি এখানে একটু পিকনিক টিকনিক করা যেত, কী যে মজা হতো সে বলার মতন নয়। রাস্তাঘাটের তো কোনো কথাই হবে না। কি সুন্দর দৃশ্য দেখুন, দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর এই মাঠের মধ্যে কি সুন্দর ছোট ছোট মন্দির। আর বলা হয় এখান থেকেই যে ট্রপিক অফ ক্যান্সার কর্কট রেখা পার করেছে। আপনারা তো জানেনই ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট রেখাকে। তো এই মধ্যপ্রদেশের এই অঞ্চল থেকে এই কর্কট রেখাটি আমাদের ভারতের উপর দিয়ে গেছে। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে বিদিশা হয়ে সাগর, খাজুরাহো, মাউন্ট আবু এইগুলোর দিকে। এবার খাজুরাহো, মাউন্ট আবু এমন তো কোনো লোকই নেই যারা হয়তো শোনেনি। আর এই দেখুন পাশ দিয়ে যে ট্রেন লাইনটি যাচ্ছে, এই ট্রেন লাইনটিও কিন্তু সোজা সাগর, বিদিশা হয়ে আগে বেরিয়ে যাচ্ছে। আর দেখি সুন্দর একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। আমরা তো ভেবেছিলাম সত্যি করে যদি একটা লাল রঙের প্যাসেঞ্জার ট্রেন আসতো বা কোনো এক্সপ্রেস ট্রেন আসতো, তাহলে দৃশ্যটা হয়তো আরও সুন্দর হয়ে উঠতো। কিন্তু এই দৃশ্যটাও যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু খুব একটা খারাপ নয়। আর আমরা খুব কাছাকাছি এসে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এখান থেকে একটা রাইট টার্ন নেব এবং সাঁচির দিকে এগিয়ে যাব। সাঁচি পর্বতটি কিন্তু বিদিশা থেকে 10 কিলোমিটার আগে। এই দেখুন আমরা এসে পড়েছি সাঁচির এরিয়াতে, এবং আমরা সর্বপ্রথমে এখানে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কেটে নেব, যেটার মূল্য 40 টাকা পার হেড। কিন্তু 12 বছর বয়সী অবধি কারোর জন্যই টিকিট এখানে লাগে না। আমার বাঁদিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানকার মিউজিয়াম। আর একটু এগিয়ে গেলেই সামনে টিকিট কাউন্টার। এবার আমরা এখান থেকে টিকিটটা কেটে নেব। এবার টিকিট কাটার পরে আমরা নিজের টিকিট চেক করিয়ে এবার উঠে পড়ছি আমরা সাঁচি স্তূপের যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়টির উপরে। রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন আপনারা, খুব একটা চওড়া রাস্তা নয়। যদি এখান থেকে কোনো একটা বাস বা লরি জাতীয় কিছু একটা চলে আসে তো আশা করছি সাইড দিয়ে এটাকে উপরের দিকে ওঠা খুবই কঠিন। দেখুন একটা ছোট্ট গাড়ি আসছে, কেমন হাইট, নিরন্তর কিন্তু হাইট আছে এই রাস্তাটার উপরে, বেশ ভালোই হাইট আছে। যারা অনভিজ্ঞ ড্রাইভার তারা কিন্তু একটু সামলিয়ে আসবেন যদি কোনো দিন আসেন। তাছাড়া কোনো অসুবিধা নেই, এখানে খুব সুন্দর জায়গা, খুব সুন্দরভাবে আসতে পারেন। বড় বড় বাসও এর উপরে উঠে যায়, অনেকে এখানে দূর দূর থেকে বাসে করে ঘুরতে আসেন। তো খুব একটা অসুবিধা এখানে হওয়ার নয়। দেখুন আমরা কিন্তু কাছাকাছি পার্কিং এরিয়ার পৌঁছে গেছি। এই পুরো পাহাড়টা কিন্তু এইভাবেই পাথর টাথর দিয়ে সমানভাবে করা। দেখুন সামনে অনেক জায়গাতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানেও আমরা নিজে পার্ক করবো এবং ভেতরে চলে যাব। ভারতের মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপাল থেকে 46 কিলোমিটার দূরে সাঁচির বিদিশাগিরিতে অবস্থিত বৌদ্ধ স্তূপ। সম্রাট অশোক এই স্তূপ প্রতিষ্ঠা করেছিলেন। 260 বা 63 খ্রিস্টাব্দের দিকে অশোক কলিঙ্গ রাজ্য জয় করেন। এই যুদ্ধে কলিঙ্গবাসী সর্বশক্তি দিয়ে অশোকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরও কলিঙ্গবাসী পরাজিত হয়। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ নরনারী প্রাণ হারায় এবং প্রায় 1.5 লক্ষ নরনারী বন্দী হয়। এই যুদ্ধের এই বীভৎসতা সম্রাট অশোককে বিষাদগ্রস্ত করে তোলে। পরে তিনি যুদ্ধের পথ ত্যাগ করে অহিংসার পথে সাম্রাজ্য পরিচালনার নীতি গ্রহণ করেন। এরপর তিনি ক্রমে ক্রমে বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষভাবে আসক্ত হয়ে পড়েন এবং উপগুপ্ত নামক এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে
দীক্ষা নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি তার গুরু উপগুপ্তকে সাথে নিয়ে কপিলাবস্তু, লুম্বিনী, কুশীনগর, বুদ্ধগয়া সহ নানা স্থানে ভ্রমণ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রচার করেন। এই সময় তিনি নানা স্থানে স্তূপ, স্তম্ভ এবং পাহাড়ের গায়ে বুদ্ধের বাণী লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করেন। এই সূত্রে তিনি বর্তমান সাঁচি থেকে 10 কিলোমিটার দূরে বিদিশাগিরি নামক পাহাড়ে একটি বৌদ্ধ স্তূপ তৈরি করেছিলেন। সম্রাট অশোকের তৈরি মূল স্তূপটির ব্যাস প্রায় 36.5 মিটার ও উচ্চতা প্রায় 16.5 মিটার। কথিত আছে অশোকের কন্যা সংঘমিত্রা ও পুত্র মহেন্দ্র শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারে যাওয়ার আগে সাঁচিতে এই স্তূপ পরিদর্শন করেছিলেন। একসময় এই স্তূপে অনেক বসবাসের ও উপাসনার ঘর ছিল। মঠের পাশে ছিল একটি বিশাল পাথরের পাত্র, এতে সমস্ত দান সামগ্রী জমা হতো। পরে সেগুলি দরিদ্রদের মধ্যে বিতরণ করা হতো। বিদিশাগিরির শীর্ষে রয়েছে সম্রাট অশোকের তৈরি মহাস্তূপ। একে 1 নম্বর স্তূপ বলা হয়। মনে করা হয় এই 1 নম্বর স্তূপের মধ্যে বুদ্ধদেবের ভস্য আছে। উল্লেখ্য, সম্রাট অশোক যে স্তূপ গড়েছিলেন তা এখনকার স্তূপের নিচে চাপা পড়ে গেছে। 100 বছর পরে সেই স্তূপের উপর আরও বড় স্তূপ তৈরি হয়। তা ঘিরে তৈরি হয়েছিল পাথরের অলিন্দ। কালক্রমে সেই অলিন্দের পাথর অনেকটা ক্ষয়ে গিয়েছিল। এই কারণে পরে স্তূপের পাশে গোল বারান্দার মতন প্রদক্ষিণ পথ তৈরি হয়। এরও প্রায় 100 বছর পরে স্তূপের চারিদিকে 4টি তোরণ নির্মাণ করা হয়। 1 নম্বর স্তূপের উত্তরমুখী তোরণ এখনও অক্ষত। এতে আছে কাঠ বা হাতির দাঁতের সূক্ষ্ম কারুকাজ। তোরণের স্তম্ভ ও ফলকে বৌদ্ধ জাতকের গল্প খোদাই করা আছে। বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ বেশ কিছু দৃশ্য এখানে দেখা যায়। তবে তোরণ বা স্তম্ভে বুদ্ধের কোনো মূর্তি নেই। কখনো গাছ, কখনো ধর্মচক্র, কখনো পদচিহ্ন, এসব প্রতীক দিয়ে বুদ্ধের উপস্থিতি বোঝানো হয়েছে। এর কারণ সম্ভবত এই যে সে সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভিতর বুদ্ধমূর্তি পুজোর নিয়ম ছিল না। সাঁচির প্রতিটি তোরণের উপর ধর্মচক্র ও তার নিচে জীবজন্তু, বুদ্ধের জীবনের ঘটনাবলী, জাতকের কাহিনী, সমকালীন ঐতিহাসিক তথ্যগুলি বর্ণিত রয়েছে। পশ্চিমী তোরণের উপরিভাগে আছে মানবরূপী বুদ্ধের 7 জন্মের কাহিনী। মাঝে সারনাথে উপদেশরত বুদ্ধ। দক্ষিণ তোরণে রয়েছে বুদ্ধের জন্ম কাহিনী। সিদ্ধার্থ মাতা মায়াদেবী পদ্মের উপর দাঁড়িয়ে আছেন। তার ডান দিকে যূথপতি বাড়ি সিঞ্চনরত। নিচে কীচকের বামন মূর্তির হাতে মালা। পূর্ব তোরণে গর্ভাবস্থায় মায়াদেবীর স্বপ্নদর্শন, শাক্যমুনির জলের উপর ভ্রমণ ও কপিলাবস্তু থেকে গৃহত্যাগ এখানে একটি তোরণে আছে। এতে অঙ্কিত হয়েছে একটি আম্রবৃক্ষের নিচে উপদেশ দানের পর বুদ্ধ হেঁটে চলেছেন লেলিহান শিখার মাঝখান দিয়ে শূন্য পথে। গুপ্ত যুগে সাঁচিতে মূর্তি যুক্ত হয়। এই মূর্তি আনা হয়েছিল মথুরা থেকে। বৌদ্ধ ধর্মের ক্রম বিবর্তনের সূত্রে এই মূর্তি যুক্ত হওয়ার ঘটনা ঘটে। উল্লেখ্য, বুদ্ধের মৃত্যুর কিছু পর থেকেই তার প্রবর্তিত ধর্ম নিয়ে তর্ক শুরু হয়। কৌশাম্বীর দলটি পুরানো ও রক্ষণশীল ছিল। অন্যদিকে মথুরার কেন্দ্রটি অপেক্ষাকৃত নতুন। নতুন দলটি বুদ্ধদেবের মূর্তি বানিয়ে ঈশ্বরের মতো পূজা করা শুরু করে। এই সূত্রে মথুরা কেন্দ্রিক দলটির সদস্যরাও বুদ্ধের পাথরের খোদাই মূর্তি করে পুজো শুরু করে। গুপ্ত যুগে সাঁচিতে যে বুদ্ধ মূর্তি আসে সেগুলি
মথুরা থেকেই আনা হয়েছিল বলে ধারণা করা হয়। স্তূপের ঠিক বাইরে দুটো অতি প্রাচীন মন্দির আছে। মন্দিরের উপরে কোনো গম্বুজ নেই, উপরিভাগ অনেকটা প্রাচীন গ্রিক বা রোমান মন্দিরের মতো সমান। এর ডান দিকে আরেকটি মন্দিরের ভগ্নাবশেষ দেখা যায়। এর থামের ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। প্রথম দিকে তোরণের চারদিকে 4টি মূর্তি ছিল, এখন একটি ক্ষতবিক্ষত অবস্থায় টিকে আছে। মৌর্য বংশের অবসানের পর ব্রাহ্মণরা বেশ কয়েকবার সাঁচির স্তূপ আক্রমণ করে ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম চালায়। এ সময় অশোকের স্তূপ ছাড়াও সাঁচির সমস্ত সৌধ ক্ষতিগ্রস্ত হয়। পরে বৌদ্ধ ভিক্ষু ও স্থানীয় গৃহবৌদ্ধরা নতুন উদ্যমে কিছুটা মেরামত শুরু করেন, কিন্তু তৎকালীন রাজনৈতিক এবং সাম্প্রদায়িক ধাক্কা সাঁচির উপরেও পড়ে। ফলে নতুন উদ্যমে মঠ স্তম্ভ নির্মাণের কাজেও ভাটা পড়ে এবং শেষে একেবারে থেমে যায়। গুপ্ত যুগে দেশে কিছু শান্তি ও সমৃদ্ধি এলে সাঁচিতে কারুশিল্প ও স্থাপত্যের কাজ নতুনভাবে শুরু হয়। এই সময়ই মূর্তির দেখা মেলে। এ সময়ে 17 নম্বর মন্দিরটি নির্মিত হয়। এভাবে 200 বছর কাজ চলতে থাকে। তারপর হুনেরা ভারত আক্রমণ করে, গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। ফলে এই স্তূপের নিয়মিত সংস্কারও বন্ধ হয়ে যায়। 606 খ্রিস্টাব্দে রাজা হর্ষবর্ধনের শাসনকালে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে। এই সময় সাঁচিতে বেশ কিছু মঠ ও মন্দির বানানো হয়। এই ধারা প্রায় 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত ছিল। তারপর হিন্দু আধিপত্যের কারণে সাঁচিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কোণঠাসা হয়ে পড়ে। ক্রমে স্তূপে হিন্দু ধর্মাবলম্বীদের ফলক স্থাপিত হতে থাকে। একসময় সাঁচি বৌদ্ধশূন্য এলাকায় পরিণত হয়। 19বিংশ শতাব্দীর দিকে সাঁচির বৌদ্ধ অধ্যুষিত এলাকা একটি পরিত্যক্ত এলাকায় পরিণত হয়। কালক্রমে স্তূপটি লক্ষ্যচক্ষুর অন্তরে চলে যায়। আঠেরোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ জেনারেল টেলর সাঁচির ধ্বংসস্তূপ আবিষ্কার করেন। এ সময় গুপ্তধনের আশায় লোকজন শেষবারের মতো স্তূপটির ক্ষতি করে। 1822 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন জনসন 1 নম্বর স্তূপটির উপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলে। ফলে স্তূপের গায়ে প্রকাণ্ড ফাটলের সৃষ্টি হয় এবং পশ্চিমের তোরণ ভেঙে পড়ে। একইভাবে 2 নম্বর স্তূপও ধ্বংস হয়। 1851 খ্রিস্টাব্দে আবার 2 ও 3 নম্বর স্তূপ খোঁড়া হয়। 1 নম্বর স্তূপের মধ্যে রত্নরাজির সন্ধানে লোহার রড ঢুকিয়ে পরীক্ষা করা হয়। এই সময় স্থানীয় এক হিন্দু জমিদার অশোক স্তম্ভটি 3 টুকরো করে বাড়ি নিয়ে যান।
1881 খ্রিস্টাব্দের পরে স্তূপটি সংরক্ষণের চেষ্টা করেন মেজর কোল। পরের 3 বছর তিনি এই উদ্যম সচল রাখেন। এর বেশ পরে পরে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে ডিরেক্টর এ কাজ এগিয়ে আসেন। মেজর কোল বিদিশাগিরির জঙ্গল কেটে গোটা পাহাড় পরিষ্কার করান। 1 নম্বর স্তূপের ফাটল মেরামত করেন। পশ্চিম ও দক্ষিণ দিকে তোরণগুলি তুলে যথাস্থানে স্থাপন করেন। এরপর বাকি কাজ করেন স্যার জন মার্শাল। 1912 খ্রিস্টাব্দ থেকে 1919 খ্রিস্টাব্দের ভিতরে এই স্তূপের যে সংস্কার করা হয় বর্তমানে তাই পুরাকৃতি হিসাবে দেখা যায়। বর্তমানে সাঁচির এই স্তূপটি বিশ্ব ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্তূপগুলো যে ঘরগুলো তৈরি করা হয়েছে কিভাবে একটা পাথরের উপর আরেকটা পাথর রেখে তৈরি করা রয়েছে। এখানে কিন্তু কোনো সিমেন্ট বা সেরকম কোনো ম্যাটেরিয়াল কিন্তু ইউজ করা হয়নি, যা দেখে আমরা বুঝতে পারছি। এখানে একটা পাথর সেগুলোকে ছোট করে কেটে বড় করে কেটে যেমন করেই মানে ড্রেসিং করে করা যায়, কি সুন্দর করে রুমগুলোকে তৈরি করা রয়েছে একভাবে। ভগবান বুদ্ধের এই মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখনো অবধি সব ধ্বংসাবশেষ হয়ে রয়েছে, কিন্তু তাও কত সুন্দর করে সাজানো। এই পাথরের গায়ে এত সুন্দর কারুকার্য, এই সেই যুগের ভাবতে পারছেন আপনারা কি সুন্দর করে সব কারুকার্য করা রয়েছে, কত সুন্দর করে সব এগুলো সাজানো রয়েছে। আমরা কিন্তু এত বুঝতে পারছি না যে কিসের ছবি কী বানানো এখানে, কিন্তু শুধু এটাই দেখতে পাচ্ছি মানুষের আকৃতি রয়েছে, কিছু পুজোর আকৃতি রয়েছে, কিছু কেউ কাউকে মাথায় করে নিয়ে রয়েছে, এই আকৃতিগুলো দেখতে পাচ্ছি। এই মন্দিরটা সামনে দেখতে পাচ্ছেন, এটা কোনো একটা মন্দির, কিন্তু সামনে কিন্তু তালা লাগানো আছে। তো আমরা একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করবো যে ভেতরে আছেটা কি। এখানে কিন্তু কোনো সেরকম করে কোনো কারুকার্য সেভাবে নেই যে কোনো ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, জাস্ট পাথরের উপর পাথরের স্ল্যাবগুলো রেখে দিয়ে খুব সুন্দর করে এগুলো তৈরি করা রয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করব যে ভেতরে কি আছে। এই যে ভেতরে এই মূর্তিটি রয়েছে ভগবান বুদ্ধের, উনি পদ্মের উপরে বসে রয়েছেন এবং হয়তো কোনো এককালে এখানে পুজো অর্চনা সবই হতো, আর অবশ্যই হতো, শুধু হতো না। আর উপরের কারুকার্যগুলো দেখুন কি সুন্দর, পাথরের উপরে কাজ, এগুলো দেখার মতন। আমরা ভেতর থেকে দেখাতে পারছি না কেন কি নেটের ইয়ে দিয়ে বন্ধ ছিল। সামনে এটা আপনারা দেখতে পাচ্ছেন চাতেগিরি বিহার, এটা মহাবোধি সোসাইটি অফ শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার দ্বারা বানানো এই মন্দিরটি। চলুন ভেতরে দেখে আসি কি আছে। এখানে গৌতম বুদ্ধের সব মূর্তি রাখা আছে এবং ওনাদের রিলেটেড কিছু আইটেমস এখানে রাখা আছে, সেগুলোকে আমরা দেখতে পারি। খুব সুন্দর জায়গা, খুব শান্তির জায়গা। এই দেখুন গৌতম বুদ্ধজিকে দাঁড় করিয়ে রাখা রয়েছে এবং ওনার দুপাশে যে অনুগামীদেরকে দাঁড় করিয়ে রাখা রয়েছে। আমাদের ঘোরার পালা এখানে শেষ। এবার আমরা আবার নিজস্ব বাসভবনে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা এসেছিলাম ভোপাল থেকে, তো এটাও রিয়েলি একটা ভোপালের মধ্যে স্থিত, কিন্তু একটু আলাদা, সাঁচিতে, নিয়ার আবার 46 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ভোপাল সিটি। তো আমরা এখান থেকে এবার ফেরত যাচ্ছি। এবার এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কিন্তু খুবই ঢালু। তখন ওঠার সময় দেখিয়েছিলাম আমি স্টার্টিংয়ে যে কেমন উঁচুতে উঠতে হচ্ছে আমাদেরকে, এবং এখন আমরা দেখাচ্ছি যে কিভাবে নিচে নামতে হচ্ছে। আপনারা দেখুন রাস্তাটি
খুবই সুন্দর রাস্তা, সামনে খুবই ভালো জায়গা। এখানে যদি আসেন আপনারা খুবই শান্তি অনুভব করবেন, এটা তো আমরা বলতেই পারি। আশেপাশে মানুষজনের ঘরবাড়িও আছে, তারাও রয়েছেন। তো অলরেডি বলতে গেলে এটা একটা কোনো পাড়ার গ্রামের ভেতরেই বলা যেতে পারে এই জায়গাটাকে। সূর্য দেবতা এখন মুখ তুলে ভালোই তাকিয়ে আছেন, যেহেতু বিকেল হয়ে আসছে আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে অনেকটা। দেখুন কীভাবে আস্তে আস্তে নামতে হচ্ছে, অনেকটাই ঢালু রাস্তাটা। পাশে একটু স্টেডিয়াম মতনও দেখা যাচ্ছে, খেলার মাঠ আছে এখানে। এই যে গেট, আমরা এই এরিয়ার থেকে এবার বাইরে বেরিয়ে গেলাম। অপর গাড়ি ওখানে ওয়েট করছে উপরে ওঠার জন্য। ওরা টিকিট কাটছে টিকিট কাউন্টারে, এবং আমরা এখান থেকে বেরিয়ে সোজা এবার লেফট টার্ন নিয়ে দেন রিটার্ন করবো নিজেদের রাস্তায়। দেখুন এই সুন্দর দৃশ্যগুলো একদম চোখের সামনে, মানে আমাদের কাছে এসে চোখে এমন করে আলোটা পড়ছে যে সামনে দেখতেই অসুবিধা হচ্ছে। এখানকার রাস্তাঘাট এগুলোই, বেশ দুপাশে জঙ্গল, পাহাড়, আর মধ্যে এরকম সুন্দর ডবল লেন রোড, আর কোথাও কোনো গর্ত বা কোথাও ভাঙাচোরা কিছু নেই, যার জন্য খুবই মজা লাগে এখানে ড্রাইভ করতে। আর কথায় আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ঠিক সেরকমই, যে পথ যদি শেষ না হয়, আর যারা ড্রাইভিং করতে ভালোবাসেন তারা চলতেই থাকবেন চলতেই থাকবেন। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি নিজেদের বাসভবনের দিকে। আমরা ভোপালে ফেরত এসে গেছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি যে খুবই ভালো লেগেছে। আর যদিও বা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে, লাইক করতে বা কমেন্ট করতে কিছুতেই ভুলবেন না। আর বেল আইকন অবশ্যই দাবাবেন নতুন ভিডিওর জন্য। নমস্কার।